সিরিজের তৃতীয় ওয়ানডেতে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই লক্ষ্য। দুশ্চিন্তার কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের অফ ফর্ম। কক্সবাজার ঘুরে ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন সমর্থকদের। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে। ভালো পারফরমেন্স করেই আমি আশা করি সেই কাপ আমরা দেশে বাড়িতে ফিরে আনব। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য এই ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। টপ অর্ডারে ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কোনটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট? সাম্প্রতিক পারফরমেন্সে এই প্রশ্ন এখন তোলা যেতেই পারে। কদাচিৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকে হারানো দলটা জিম্বাবুয়ের মতো দলকে প্রায়ই হারিয়ে ধোয়া তুলত 50 ওভারের ক্রিকেটে তারা পাক্কা। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে থাকার পর বড় গলায় এখন আর এসব বলার উপায় কই? বাংলাদেশের ক্রিকেট গ্রাফ নিম্নমুখী সেটা বলার অপেক্ষা রাখে না। পাপন নান্য যুগ শেষ হবার পর যারা আশা করেছিলেন এই বুঝি খারাপ সময় কেটে গেল, তারা ওয়েস্ট ইন্ডিজে চোখ রাখলে যার পরানি হতাশ হবেন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন না তেমন কিছু। লম্বা সময় ধরে খেললেও তার পারফরমেন্সে নেই যেমন পরিপক্কতা, তেমনি নেই কথাবার্তাতেও। তাই শান্ত ফিরলে যে তিনি ভারমুক্ত হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। শান্ত না থাকাটা একটা অজুহাত হতে পারে, একই সঙ্গে মুশফিকের অনুপস্থিতিও। কিন্তু তারা থাকলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয় করে ফেলতো বাংলাদেশ, তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই আসলে। কারণ ওই যে বললাম, ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফ আসলেই বেশ নিম্নমুখী। প্রত্যেক ম্যাচের পর শুধুই হাঁসফাঁস, ইস আর 20টা রান যদি বেশি হতো। সে যাই হোক, সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অর্ধযুগ আর 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড মিশে গেছে সেন্ট কিটসের নোনা জলে। বাংলাদেশ এখন লড়বে মান বাঁচাতে। সিরিজ খোয়া গেছে প্রথম 2 ম্যাচ হেরে, শেষেরটায় যদি একই পরিণতি হয় তাহলে সর্বনাশ, থবল থোলাই। অবশ্য এবারই যে প্রথম বিষয়টা তা নয়, এমন স্বাদ নেয়ার বহু নজির আছে লাল সবুজ ক্রিকেটে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বুড়ো রিয়াদ আর বোলার তানজিম সাকিব যদি ব্যাটার না হয়ে উঠত, তবে স্কোরবোর্ডের চেহারা হতো আরও রুগ্ন। তাদের লড়াই ছিল দলকে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। তাতে অবশ্য কতটা মান বেঁচেছে বাংলাদেশের কে জানে। মিরাজের দল ম্যাচটা হেরে যায় টপ অর্ডারদের অমন দৃষ্টিকটু সব আউটের মধ্য দিয়ে। লজ্জা এড়ানোর ম্যাচে হয়তো কিছুটা বদল আসবে স্কোয়াডে। তাতে কি ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসবে? তো প্রশ্নটা তোলা থাক। এসএম ইকবাল, সময় সংবাদ। ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনী হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর ক্রিকেট ভক্তদের জন্য সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই ট্রফি। গতকাল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল ট্রফিটি। সকাল থেকে ঢাকায় ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেট ভক্তরা। শুধু ঢাকা নয়, রাজধানীর আশপাশের শহর থেকেও এসেছেন অনেকে। সবাই ছবি তুলে স্মরণীয় করে রাখছেন মুহূর্তটি। সবার প্রত্যাশা, মাঠের খেলায় সেরা নৈপুণ্য দেখিয়ে এই ট্রফি বাংলাদেশে নিয়ে আসবে টাইগাররা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি বেশ কিছু আয়োজন রয়েছে ভক্তদের জন্য। সুযোগ রয়েছে ভার্চুয়াল গেমে অংশ নেয়ার। এছাড়া ব্যাট বলের নৈপুণ্য দেখিয়ে সুযোগ রয়েছে পুরস্কার জেতারও। আগামীকাল মিরপুরের হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল এবং সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। বাংলাদেশ টিম আগের তুলনায় অনেক বেটার খেলতেছে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে, এটা সবার কামনা। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থ অনেক আনন্দের। আর এটা যখনই আমার বাংলাদেশের প্রিয় টিম টাইগার্সটা পারফর্ম করেই সেই প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। এ বিষয়ে আরও জানবো। বসুন্ধরা সিটি শপিং মলে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল, সরাসরি যাচ্ছি তার কাছে।
শিমুল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী কিন্তু চলছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু তাদের ট্রফি নিয়ে কিন্তু তারা সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখাচ্ছিলাম যে এখানে কতটা উন্মাদনার সৃষ্টি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই যে আজকের যে ফটো সেশনের জন্য রাখা হয়েছে দর্শকদের জন্য, সেই দর্শকদের মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বেশ কিছু গেমিং ইভেন্ট রাখা হয়েছে, যে ইভেন্টগুলোকে নিয়ে আসলে আমরা দেখছিলাম যে বেশ ভালো উৎসাহ কাজ করছে দর্শকদের মাঝে। যদি একটু দেখাই যে এখানে কি ধরনের গেমিংয়ের আয়োজন করা হয়েছে, এখানে বেশ কিছু কুইজের দেওয়া হচ্ছে দর্শকদেরকে। সেই কুইজে যারা আসলে পার্টিসিপেট করছেন, উত্তর দিতে পারছেন, তাদেরকে কিন্তু আসলে পুরস্কৃত করা হচ্ছে। ক্যাপ রাখা হয়েছে, ব্যান্ড রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির, এখানে সেই প্রশ্নগুলো করা হচ্ছে এবং কি যে দর্শকদেরকে একটা লাইনের মধ্যে রাখা হয়েছে। বেশ কিছু ইন্টারেস্টিং গেমিং এর আয়োজন করা হয়েছে। পাশাপাশি এখানে একটা যদি বলি যে ভার্চুয়াল গেম, যেটা আসলে আমরা বেশ ভাগ সময় আসলে দেখি যে ভার্চুয়াল গেমিং এর যে আয়োজনটা, সেটা কিন্তু বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এখানকার যারা ছবি তুলতে এসেছেন তারা এখানে এসে কিন্তু এই ভার্চুয়াল গেমে কিন্তু অংশ নিচ্ছেন। যদি আরেকটু বিষয় বলে যে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীর জন্য বাংলাদেশে এসেছে, এই ট্রফি কিন্তু থাকবে আগামীকাল পর্যন্ত। আগামীকাল মিরপুরের হোম অফ ক্রিকেটে নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু ক্রিকেটার থেকে সংগঠক কিংবা মিডিয়া পার্সন কিংবা যারা রয়েছেন বিসিবি কর্মকর্তা, তারা কিন্তু এখানে ছবি তোলা এবং কি এই ফটো সেশনের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এবং তারপরেই কিন্তু দক্ষিণ আফ্রিকায় যাবে এই ট্রফি। এবং যদি বলি যে আজকে এই পর্যন্ত যেই আসলে প্রদর্শনী হচ্ছে, দর্শকরা আগ্রহ উন্মাদনার মধ্য দিয়ে কিন্তু প্রদর্শনীটি উপভোগ করছেন এবং কি ছবি তুলে আসলে স্মরণীয় করে রাখছেন। এই প্রদর্শনী কিন্তু চলবে রাত 8টা পর্যন্ত। দর্শকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে তাদের এই ছবি তুলে স্মরণীয় করে রাখার জন্য। এই ছিল সবশেষ খবর আমার কাছ থেকে। বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর সবশেষ খবর। এদিকে সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে এনসিএল টি20। তামিম ইকবালের 50-তে স্বাগতিকদের 12 রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। বৃথায় গেছে তৌফিক খান তুষারের 76 রানের ইনিংস। এছাড়া অন্য ম্যাচে বরিশালকে 1 রানে হারিয়েছে খুলনা বিভাগ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির। এনসিএল এর দ্বিতীয় দিনে এসে প্রথমবারের মতন জয়ের দেখা পেল চট্টগ্রাম, এবং সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলটার অন্যতম তারকা ক্রিকেটার তামিম ইকবাল, এবং নিজের 50তম টি20 পূরণের মাধ্যমে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি20তে 50টা 50 করার নজির গড়লেন এই বাঁহাতি ওপেনার। এবং তার দলও যেতে জয় পেয়েছে, তাতে বলা যায় যে চট্টগ্রাম বিভাগের জন্য আসলে এনসিএল এ গতকালকে হারের থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই জয়টাও বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে উল্লেখ করতে হয় সিলেটের যে তাপমাত্রা, শীতকাল এবং কুয়াশার কথা। চট্টগ্রাম এবং সিলেটের যে ম্যাচটি হয়েছে আউটার স্টেডিয়ামে, সেখানে কিন্তু কুয়াশার একটা বড় বাধা ছিল এবং নির্ধারিত সকাল 9টায় যে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সেই ম্যাচ 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে। পরবর্তীতে কার্টেল ওভারে গিয়ে 15 ওভার করে সেই ম্যাচটিতে খেলতে হয়েছে দুই দলের। এবং পরবর্তী ম্যাচ যেটা শুরু হয়েছে বা হবে, সেই ম্যাচ নিয়েও কিন্তু অনেকটা শঙ্কা রয়ে গেছে, কারণ গতকালকে যেমনটা আপনারা জানেন যে আলোক স্বল্পতার জন্য গতকালকে আউটার স্টেডিয়ামের ম্যাচটি 3 ওভার আগে ডিএলএস মেথডে শেষ করতে হয়েছে। সেখানে আজকের ম্যাচটিও কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। পাশাপাশি এই যে নীতি নির্ধারক যারা রয়েছে তাদেরও কিন্তু ভাবার সময় যে আউটার স্টেডিয়ামে সিলেটের এই সময় শীতকালে আসলে 2টা ম্যাচ ফ্লাড লাইট ছাড়া আয়োজন করা সম্ভব হয় কিনা, কারণ এই সময় কুয়াশার বড় একটা প্রভাব থাকে। পাশাপাশি সেই মাঠে কিন্তু কার্টেল ওভারই খেলতে হচ্ছে প্রতিটি দলকে। আমার কাছে এনসিএল টি20 নিয়ে সিলেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সিলেট থেকে এনসিএল টি20 সবশেষ খবর জানাচ্ছিলেন সাব্বির মিথুন। এবার ইমরান তাহিরকে নিয়ে পাল্টা অভিযোগ রংপুর রাইডার্সের। প্রোটিয়া তারকার বকেয়া বেতনের দাবিকে অসত্য উল্লেখ করে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ক্ষুব্ধ রাইডার্স টিম ডিরেক্টর।
গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতায় ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ডাগআউটে মিকি আর্থারকেও রাখতে চান দীর্ঘমেয়াদে। রংপুর রাইডার্সের বকেয়া না পেয়ে এক সময়ের ফ্র্যাঞ্চাইজিকে হারানোর জিদ চেপেছিল এই প্রোটিয়া অলরাউন্ডারের মাথায়। তবে ইমরান তাহিরের প্রতিশোধ তো দূরে থাক, উল্টো ট্রফি জিতে ক্যারিবিয়ান দ্বীপ ছাড়ে টিম রাইডার্স। এবার দেশে এসে পাল্টা অভিযোগ ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। মিথ্যে দাবি তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য রাইডার্স টিম ডিরেক্টরের। উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস, আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল। পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। গ্লোবাল সুপার লিগে রংপুরের সাফল্যের অন্যতম নায়ক কোচ মিকি আর্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচকে নির্ধারিত 1 বছরের চুক্তির পরেও রেখে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারণী মহলে। আমার কাছে মনে হয় যে গ্রেট ইম্প্যাক্ট, বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং আমাদের সাইকোলজি রিড করার জন্য, ও যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাকে অলরেডি ট্রেন করেছে, আমাদের সাইকোলজিটাও ভালো বুঝে। অন দি আদার হ্যান্ড আমার কাছে মনে হয় গ্রেট মোটিভেটার, সামওয়ান হু উইল নেভার গিভ আপ। প্রত্যেকটা ম্যাচের শেষে ও যখন টিম মিটিংগুলো করেছে, আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের মাথার ভিতরে ঢুকতে পেরেছে ওর কথাগুলো। ফরচুন বরিশালের ফিরিয়ে দেয়া প্রস্তাব লুফে নিয়ে বাজিমাত এই লোকাল ফ্র্যাঞ্চাইজির। ভবিষ্যতেও এমন সুযোগ এলে প্রতিনিধিত্ব করার ইচ্ছে লাল সবুজের হয়ে। ম্যানেজমেন্ট থেকে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে একটা বোনাস দেওয়া হবে। অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই, অলরেডি বলা হয়েছে যে একটা বোনাস হবে। আমি মনে করি যে রংপুর রাইডার্স যেহেতু সবসময় একটা হেলদি বোনাস দিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক মণ্ডলে সাফল্য পাওয়া রাইডার্স বিপিএলে শিরোপা ছুঁয়ে দেখেনি বছর 5 হবে। এবারের আসর ঘিরে সে আক্ষেপ মেটানোর লক্ষ্য নুরুল হাসান সোহানদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। দেশের ফুটবলের খবর। বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় দেশের 29 জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিয়েছে বাফুফে। 7 দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদ বাড়ানো হয়েছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। এছাড়াও 7 দিনের মধ্যেই 2 বিদেশি কোচ হ্যাভিয়ার কাব্রেরা ও পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলের অভিভাবক হিসেবে তাবিদ আউয়াল যুগের সূচনার পর বাফুফের দ্বিতীয় সভা। দিনভর বাতাসে গুঞ্জন, হয়তো সভা শেষেই আসবে জাতীয় দলের কোচ হাভিয়ার কাব্রেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ। তবে বাটলার ও কাব্রেরার বিষয় ছাপিয়ে আলোচনায় উঠে আসে বাফুফের 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গড়ার প্রস্তাবের অনুমোদনের বিষয়টি। 35টি ডিএফের মধ্যে 29টিতে নানা অনিয়মের অভিযোগ উঠে আসায় সেগুলো তদন্ত করে দেখেছে গেল 9 নভেম্বর গঠন করা বাফুফের মনিটরিং কমিটি। অভিযোগ প্রমাণ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে নির্বাচন শেষের পর কমিটি ভেঙে দেয়া নিয়ে প্রশ্নের মুখেও পড়েছে বাফুফে, যদিও ফেডারেশন কর্তারা দায় চাপালেন আগের কমিটির ওপর। এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই, কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি এবং বিগত তারা সবকিছু কনফার্ম করে দিয়ে গেছে। 29টিকেই বিলুপ্ত করা হয়েছে এবং এই 29টি জেলাকে বলা হবে অ্যাডহক কমিটি করতে, এবং অ্যাডহক কমিটি আগামী 90 দিনের মধ্যে তারা ইলেকশন দিবে। ইলেকশন দিয়ে তারা নতুন কমিটি পুনরায় নতুন কমিটি তারা আমাদের কাছে পাঠাবে। কাব্রেরা ও বাটলারের ভবিষ্যতের সিদ্ধান্ত 7 দিনের মধ্যে জানাবে বাফুফে। তবে নতুন কমিটির কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয় মেয়াদ পেরেছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। উইদিন 7 ডেজ, আমরা 7 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। সর্বসম্মতিক্রমে আমাদের প্রেসিডেন্ট সাহেবের নেতৃত্বে ইমরান হোসেন তুষারকে আগামী 2 বছরের জন্য আরও মেয়াদ বাড়ানো হয়েছে। গত মিটিংয়ে আপনাদের কাছে আমরা বলেছিলাম আমাদের যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলোর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা সভায় এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রেফারিদের মান উন্নয়নে রেফারিজ একাডেমি স্থাপন সহ বাড়ানো হয়েছে তাদের বেতন ভাতা। দ্রুততম সময়ের মধ্যে সাবজয়ী নারী ফুটবল দলের আর্থিক পুরস্কার বুঝিয়ে দেবে বাফুফে। এই টাকাটা আমাদের ভিতর থেকেই দেওয়া হবে, সেহেতু আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে যাতে করে অতি তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিতে পারি, সেদিকে প্রেসিডেন্ট সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। এছাড়াও 8 দল নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়। যা হয়েছে সেটা আমাদের পাশ করানো হয়।
পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট প্রসঙ্গ। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2-এ উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। 2 ধাপ এগিয়ে মিরাজ পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে 3-এ অবস্থান অশ্বিনের। মিরাজের বর্তমান রেটিং পয়েন্ট 284। গেল সপ্তাহে জ্যামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 101 রানে জয় পায় বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে 1-1 ড্র করে টাইগাররা। লো স্কোরিং টেস্টে বল হাতে 1 উইকেট নিলেও ব্যাট হাতে প্রথম ইনিংসে 36 রান করেন অধিনায়ক, দ্বিতীয় ইনিংসে 42 রান করেন মিরাজ, যার প্রভাব আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পড়ে। 4 নম্বর অবস্থান থেকে 2-এ উঠে এসেছেন মিরাজ, পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকেও। বর্তমানে সাকিবের অবস্থান র্যাঙ্কিংয়ের 4 নম্বরে। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই লক্ষ্য। দুশ্চিন্তার কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের অফ ফর্ম। কক্সবাজার ঘুরে ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন সমর্থকদের। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।